ছাত্র সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণার মধ্যেই শিবির সমর্থিত এস.এম. ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। এদিকে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন, ঘোষণা করেছেন ইশতেহার। প্রার্থীদের ভাবনা জানবো আজ আমরা। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। পাশাপাশি আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা প্রচারণায় খুবই ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। শুরু করতে যাই আবিদুল ইসলাম খান, আপনাকে দিয়েই যদি বলতে চাই যে প্রথম থেকেই কিন্তু আপনারা এক ধরনের অভিযোগ করে আসছেন আপনাদের প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের। তো আজও দেখলাম আপনারা সেই অভিযোগটি করলেন আচরণবিধি লঙ্ঘনের। আসলে প্রতিদিনেই কেন একটি অভিযোগ করতে হচ্ছে বা এই সমস্যাটির সমাধান হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু কথা হচ্ছে যে কোনো ভূমিকায় যেতে চাই না, সরাসরি যদি বলতে চাই যে অভিযোগগুলো আমরা করেছি সেই অভিযোগগুলো কোনোটাই কিন্তু হচ্ছে যে আচরণবিধি আচরণবিধিতে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা কোনোটারই নেই, যার কারণেই কিন্তু আমাদের অভিযোগগুলো করতে হচ্ছে। কারণ আপনি হচ্ছে যে ইতিমধ্যেই আপনি দেখেছেন যে হচ্ছে যে একটা যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল গতকালকে একটা কোচিং সেন্টারে গিয়ে তার ভোট চেয়ে আসছে, যেটা তাদেরই সাবেকদের দ্বারা পরিচালিত, এমনকি সেখানে তাদের তত্ত্বাবধানে উপঢৌকন এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই কিন্তু নির্বাচনের আচরণবিধির সাথে কোনোভাবেই সেটা যায় না। সেটা আমরা জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি আমরা, দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী নেয়। তাছাড়াও অভিযোগ আজকে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে যেখানে ক্লাসরুমের ভিতরে প্রচারণা সরাসরি নিষিদ্ধ, সেখানে গিয়ে দেখলাম যে ওই তাদের যে শিবির সমর্থিত প্যানেল, সেই প্যানেলেরই মেম্বার গিয়ে হচ্ছে যে মাইকে ভোট চাচ্ছে, যেটা কোনোভাবেই আপনার হচ্ছে যে আচরণবিধির সাথে যায় না। তারপর হচ্ছে যে আমরা আরও দেখতে পেলাম, সেটা হচ্ছে যে গতকালকে বটতলায়, ঐতিহাসিক বটতলায়, যেখান থেকে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, সেখানে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। আবার ওই প্যানেলেরই হচ্ছে যে স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সরাসরি বলছে বিভিন্ন যে ভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদের যে অবদান, সে অবদানকে সরাসরি অস্বীকার করা হয়েছে। তো এবং ওই প্যানেলেরই একজন সদস্য ছিল যে হচ্ছে যে আপনার এদের প্যানেলে মনোনয়ন দিয়েছে, সে কিন্তু হচ্ছে যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে মন্তব্যটা এখন না, পূর্বে কটাক্ষ করেছিল, তাকে প্লেন ছিনতাইকারী বলা হয়েছে। তো এই যে একদিকে হচ্ছে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন, আরেকদিকে একই প্যানেল বিশেষ করে এখনো পর্যন্ত প্রায় তিনটা অভিযোগ এসেছে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের কটাক্ষর যে ব্যাপারে, সেখানে প্রায় 3টা অভিযোগ এসেছে একই প্যানেল থেকে। প্রশাসন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করে নাই, সেটা বিষয় না। তাছাড়া আরও কিছু বিষয় আছে, সেই বিষয় হচ্ছে যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যে গ্রুপটা, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, অনবরত প্রভাগান্ডা ছড়াচ্ছে, অনবরত। এবং ওই যে গ্রুপ, সেই গ্রুপের এডমিন মডারেটররা সেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। এবং অপোনেন্টের বিরুদ্ধে এরা অপপ্রচার চালাচ্ছে। আবার অপোনেন্ট যখন নিজেদেরকে জাস্টিফাই করার জন্য পোস্ট দিচ্ছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, নিজেদের প্রচারণা নিজেরা চালাচ্ছে। সব কিছু মিলে এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডটা নাই, সেজন্য অভিযোগ করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে জানাতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। আমরা তো দীর্ঘ সময় ধরে মাঠেই আছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেটা জাতীয় নির্বাচন হোক আর কিংবা ডাকসু হোক। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আরও একটি হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে আমি আপনার কাছে আসবো আবিদ, একটু ইয়ামিনকে একটু শুনতে চাই। আমি আপনার কাছে আবারও আসবো একটু। ইয়ামিন, আপনাকে দিয়েও একই প্রশ্ন। আসলে আপনারাও তো প্রতিদিনই সংবাদ সম্মেলন করছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। নির্বাচন কমিশন আসলে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন কতটুকু শক্ত ভূমিকা রাখতে পারছে বলে আপনাদের মনে হচ্ছে? তাদের ভূমিকাটা আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই আমাদের যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা জানাবো। আমাদের প্যানেলের যে স্লোগান, সেটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আপনি যে প্রশ্নটি করলেন, দেখেন আচরণবিধি সর্বপ্রথম কারা ভেঙেছে?
আচরণবিধি মোটা দাগে যদি আমরা আসি, প্রথম ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট উনি একদম সেখানে গিয়ে স্লোগান দিলেন। উনি বলেছেন যে প্রথম নির্বাচন করছি, এটা বুঝতে পারি নাই। ঠিক আছে, তারপরে ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট উনি একদম লাইব্রেরিতে প্রচারণা চালাইতে গেলেন এবং সেখানে দেখলাম যে এক সাইড থেকে একজন বলছে যে আপনি লাইব্রেরির ভিতরে প্রচারণা কেন চালাচ্ছেন। তো উনি সেখানে বলছেন যে কেন, আমি কি প্রচারণা চালাতে পারি না? মানে যেটা ভুল হয়ে গেছে সেটা তো আমি যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আপনারা যদি এটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি দুঃখিত, আমি করব না। ভিডিওটা আছে। আবিদ, আমি আমার কাছে আপনার কাছেও আসবো। আবিদ, আমি আপনার কাছেও আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো প্লিজ। আমি আপনারটা শুনবো। আবিদ, আবিদ, আমি আপনারটা শুনবো, আপনাকে পর্যাপ্ত সময় দেবো, আপনারটা অবশ্যই শুনবো। এটা ছাত্রদলের স্টাইল হতে পারে না ভাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি, সেই সহনশীলতা জায়গাটা আমার কাছে তো প্রমাণ আছে। আমি ভিডিও দেব। আবিদ, আমি আপনারটা শুনবো। আবিদ, আমি আপনারটা শুনবো প্লিজ। সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি এই যে আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও দেব। হ্যাঁ, সরাসরি মিথ্যা বলছি। আমার কাছে ভিডিও আছে তো। ভিডিওটা দেখান যে স্টুডেন্ট আমরা অবশ্যই সেটা দেখব। আপনি যদি আপনার বক্তব্যটা একটু যদি কন্টিনিউ করেন, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। আপনাদের দুজনকেই একটু অনুরোধ করব, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। সবাই আপনার কাছে যখন যাব তখন অবশ্যই আপনি তার জবাবটি দিবেন। আচ্ছা, আমি এখানে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি এই ভিডিওটা আমি আপনাদের কাছে দেব। আমি ভিডিওটা আপনাদের কাছে দিব। আমি বারবার বলছি কিন্তু যে আপনি কথা বলার সময় তো আমি কথা বলি নাই ভাই। আপনি কেন আরেকজনের কথা সহ্য করতে পারেন না? এরকম যদি অসহিষ্ণু হন, আমি যদি মিথ্যা আবিদ, আমি আপনার কাছে আসবো প্লিজ। আপনি পরে দিয়েন যে হ্যাঁ ইয়ামিন মোল্লা মিথ্যা বলছে, উনি ভিডিও দেখাইতে পারে নাই। না, আমাদের ইতিহাসে কোনো কাট করে কোনো কিছু করে মানুষকে ফেব্রিকেট করার কথা বলে ইতিহাস নাই। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। না, আমি আসলে হতবাক হয়ে যাচ্ছি যে এরকম অসহিষ্ণুতা যদি থাকে তাহলে মানে কিভাবে আমরা আসলে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ে একই সাথে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা একসাথে থাকবো। তো যে জায়গাটায় আসতেছিলাম যে এইটাই আর কি, যে আপনি দেখতেছেন না যে এইভাবে করে যেটাকে বলা হয় চোরের মায়ের ঘর বড় গলা আর কি। নিয়ম ভাঙবেন, আচরণবিধি ভাঙবেন, আবার বলবেন যে আপনি মিথ্যা বলতেছেন। ঠিক এই যে একদিন বাড়ানো হয়েছে মনোনয়নের, কাজের জন্য বাড়ানো হয়েছে সবাই জানে, স্টুডেন্টরা বোঝে, সবাই জানে, একটা ছাত্র সংগঠনের জন্য বাড়ানো হয়েছে। আবার দেখলেন যে লাইব্রেরিতে ঢুকে আপনার হচ্ছে প্রচারণা চালানো, এটা কি আচরণবিধি ভঙ্গ না? আমার প্রশ্ন ছিল নির্বাচন কমিশন কি এখানে আসলে নির্বিকার বা কোনো ধরনের ভূমিকা নিতে পারে? আবার দেখেন যে এখানে যখন আপনার হচ্ছে নির্বাচন কমিশন থেকে ওনারা প্রচারণার দিন ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে মত বিনিময় করলেন, সাথে সাথে আপনারা দেখলেন যে একটা ছাত্র সংগঠন ওরা সব জায়গায় ফেস্টুন টানিয়ে দিল। তার সাথে সাথে আরও তাদের দেখা দেখে অনেকেই দিয়েছে। আমি তখন সাথে সাথে স্যারকে ফোন দিয়েছি যে স্যার, আমি কারো সরানোর পক্ষে কিন্তু বলি নাই, সরানোর জন্য বলি নাই, বলছি স্যার এটা যদি নিয়মে থেকে থাকে তাহলে বলেন, আমরাও করব। আর যদি না থেকে থাকেন আপনারা সবারগুলো সরান। কিন্তু এই ফেস্টুন সরানোর জন্য ওনাদের 24 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এইভাবে করে যদি ওনারা মানে এরকম পক্ষপাতিত্ব করে, সামনে নির্বাচনে আরও অনেক কার্যক্রম রয়েছে, নির্বাচনের ভোট গণনা আছে। আবার এখন যেটা দেখলাম যে ওনারা একদম ধারাবাহিকভাবে বন্ধ দিয়ে দিলেন। হ্যাঁ, বন্ধ দিয়ে দিলে তো স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীরা তো ক্যাম্পাসে নাও আসতে পারে। বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও শুনবো। আবিদ, আপনি যেমনটি বলছিলেন যে ইয়ামিনের অভিযোগের বিষয়ে, পাশাপাশি ছাত্র শিবির থেকে বলা হচ্ছে যে আপনারা আসলে অভিযোগই শুধু ক্রমাগত করে যাচ্ছেন, আপনাদের প্রচার করার মতো পর্যাপ্ত জিনিস নেই, সে কারণে আপনারা অভিযোগ করে যাচ্ছেন। সেই প্রশ্নের প্রত্যুত্তরে আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে চমক দেখিয়েছে যখন প্যানেল ঘোষণা করেছে, আমরা কিন্তু সিলেক্টেড হয়ে এখানে নির্বাচন করতে আসি না। আগে আমাদের পার্টি, আমাদের যে সংগঠন, সেই সংগঠন আগে অভ্যন্তরীণভাবে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সেখানে জিতেছি। আগে অভ্যন্তরীণভাবে সেখানে আমরা জয়ী হয়েছি, ইলেক্টেড হয়েছি, এরপরে আমরা সেখানে ডাকসুতে নির্বাচন করতে এসেছি। আমাদের যে অপরাজয় বাংলার পাদদেশ থেকে আমাদের যে ঘোষণা ছিল ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণার যে দৃষ্টান্ত ছিল, এটা ছিল
বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির, যার ফলশ্রুতিতে ওইখানে আমাদের অ্যাপ্রোচ, আমাদের হচ্ছে যে প্যানেল ঘোষণার যে সিস্টেম, এটার মধ্য দিয়ে সেদিনই গোটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। সেই প্যানেলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে এই প্যানেলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। আমি বিনিয়ামিন মোল্লা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি আপনার যখন আপনি বলেছেন আমি লাইব্রেরিতে গিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম। যখন আপনি বলেছেন একটা লাইব্রেরির ছেলে আমাকে বলছে যে ভাই আপনি কেন লাইব্রেরিতে এসেছেন, তখন আমি এর প্রত্যুত্তর অন্যভাবে দিয়েছি, আরে ভাই আমারও তো বিশ্বাস করেন, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। সেদিন আমি অমর 21 হলে আমি দুপুরে আমি খেতে গিয়েছিলাম, আমার যে প্যানেল ছিল প্যানেলের ছেলেদের সাথে আমি খেয়ে তো একজন ছেলে আমাকে বললো যে ভাই আমাদের লাইব্রেরিটা একটু দেখে যান না। আমিও তো ইশতেহার প্রণয়নের জন্য বিভিন্ন জায়গায় ভিজিটে যাচ্ছি, আমার ইশতেহারে অনেক কিছু আমাকে তুলে আনতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার অনেক কিছু তুলে নিয়ে আসি, ওই ইশতেহারে তুলে আনবার জন্য আমি বিভিন্ন জায়গায় কয়েকদিন কিন্তু টানা আমার দায়িত্বই ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তবে অমর 21 হলের যে লাইব্রেরিতে যাওয়ার টার্গেট কিন্তু আমার ছিল না। তো ইনস্ট্যান্ট আমাকে বললো, আমি অ্যাডমিশন টেস্টের ক্লাস নেওয়ার কারণে সব জায়গায় আমার স্টুডেন্ট মোটামুটি আছে, পরিচিত স্টুডেন্ট আছে, বলে যে ভাই আমার লাইব্রেরিটা একটু দেখে যান। তখন আমি বললাম সকল সাংবাদিক যারা উপস্থিত, এখানে সাংবাদিক ছিল, আপনি জিজ্ঞাসা করবেন একজনকে, আমি একটা মোবাইল সাংবাদিককে পর্যন্ত আমি এটার ভিতরে ঢুকতে দেন, সবাইকে বলছি আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, জাস্ট আমি ঘুরলে লাইব্রেরি জাস্ট দেখে আসবো। ভিতরে ঢুকছি, অনেকে পরিচিত ছিল, জাস্ট সালাম দিছে, এরপরে সাথে সাথে আমি এখান থেকে বেরিয়ে গেছি। উপস্থিত কোনো স্টুডেন্টের সাথে এই নিয়ে কোনো মত পার্থক্য কিন্তু দ্বন্দ্ব কিংবা তারও আমার দ্বারা বিন্দু পরিমাণ ডিস্টার্ব ফিল হয়নি। আমি লাইব্রেরিতে গিয়েছি, এর ভিডিও তো আছে, দেখেছেন, প্রচার হয়েছে, আমি লাইব্রেরিতে গিয়েছি। কিন্তু এই যে মতানৈক্য হয়েছে কোনো স্টুডেন্টের সাথে যে ভাই আপনি লাইব্রেরিতে কেন এসেছেন, প্রতি উত্তরে আমি তার সাথে কোনো মিসবিহেভ করেছি, এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন ভাই আমি হয়নি। তাহলে বিনিয়ামিন মোল্লা ভাই কেন আমাকে এই মিথ্যা দিয়ে আমাকে মোকাবেলা করতে হবে? অসংখ্য সত্য আছে যেগুলি দিয়ে আপনারা মোকাবেলা করতে পারেন। এই জন্য আমি, আরে ভাই আপনার ভিডিও আছে, কিন্তু যেখানে বলছে ভাই আপনি লাইব্রেরিতে কেন আছেন, এই ধরনের কোনো কথার মুখোমুখি সাধারণ শিক্ষার্থীদের হয়নি। এই জন্য আশেপাশের যে সংগঠন কিংবা যারা আছে, যারা আমরা অভিযোগ করছি, বলছি আজকে যে অভিযোগগুলো করছি, যেই জিনিসগুলো আমি দিয়েছি প্রত্যেকটারই তো তথ্য প্রমাণ আছে। সোশ্যালজিতে গিয়ে প্রচারণা চালাচ্ছে, যে প্রচারণা লেভেল। আপনার কাছে আবারও আসবো। ঠিক আছে, আপলোড দিবেন আমি শেয়ার দিব। হ্যাঁ, এই যে যেটা বললাম যে একজন কিন্তু পাশ থেকে প্রশ্ন করতেছেন, তো ঠিক আমার মনে হয় যে আমরা কি আবার মানে সেই জায়গাগুলোতে মানে চলে আসলাম কি না, যে মানে আমাদের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, আমরা যদি প্রভাবশালী হয়ে থাকি, তাহলে আমরা আমাদের মতো করেই ন্যারেটিভ দাঁড় করাবো। আর আমাদের পাশে থেকে যদি কেউ আমাদের প্রশ্নের উত্তর দেয় অথবা তারা কোনো প্রশ্ন করে, আমরা তাদেরকে কথা বলতে দেবো না। আমার এখনো মনে পড়ে যে ঠিক এই ঘটনাগুলো ঘটতো যখন ঠিক আওয়ামী লীগের সময়, সেই সময় অনেক ছাত্রলীগের নেতাদের সাথে আমরা টকশো করতাম, তখন দুইটা ঘটনা ঘটতো। অনেক সময় আমরা যখন উত্তর দিতাম তখন টেলিভিশন চ্যানেলগুলো আমাদের উত্তরটা বন্ধ করে দিত, আর দেখাতো না। আবার অনেক সময় যেটা হইতো যে তারা মনে হচ্ছে যে আমাদেরকে শাসন করতেছে, এরকম যে তারা যেটা বলবে সেটাই ঠিক। আমার মনে হয় যে এই ধরনের কালচার থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। আর যেটা বলছি যে আবি যেটা বললেন যে ছাত্র শিবিরের বিষয়ে, যে ওনারা অনেক মানে ক্লাসে গিয়ে ওনারা প্রচারণা করতেছেন, কিন্তু দেখেন ওনাদেরও কিছু হচ্ছে না, আবার ছাত্র শিবির তাদেরও কিছু হচ্ছে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি কোনো একটা কাজ করি দেখবেন যে আমাকে শোকজ দিয়ে দিছে, আমি কোনো একটা কাজ করি দেখবেন যে সারা বাংলাদেশে মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে। এটা কেন বলেন, কেন? কারণ ঠিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এই প্রশাসনের 70% অলরেডি প্রভাবিত হয়ে গেছে। আমি আরও যদি সত্য এবং বাস্তব কথাটা বলি, যে কেন আসলে ডাকসুটা 11 মাস পরে হচ্ছে, এইটা তো খুঁজতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এখন ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন। এটা শুধু ডাকসু, এটা কোনো নির্বাচন না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। কেন 11 মাসে এই ডাকসুটা হয় নাই, 11 মাস পরে কেন এখন ডাকসুটার দিকে আমরা এগোতে পারছি, এটাকে বুঝতে হবে। কেন? কারণ এই 11 মাস যে প্রভাব বলায়, সেই প্রভাব বলায় ডাকসু হইতে দেয় নাই। বিভিন্ন সময় ডাকসুর আলাপ দিয়েছে, কিন্তু ডাকসুকে আগায় নাই। কারা বাধা দিয়েছে? স্পষ্টভাবে যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা ডাকসুর বিপক্ষে ছিলেন। কেন আমি এই কথাটা বলছি? আমি হয়তো এই কথাটা বলতাম না, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতর থেকে তারা নানান রকম ছলছাতারি করেছে। এবং সর্বশেষ তফসিল দেওয়ার পরেও মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি উনি সকলের সামনে বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করেছে, এই আমাদের কথা বলে যারা মব করেছে, অনশন করেছে এবং অনশনের নামে মব করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব করেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে। মানে আমরা অপরাধী হয়ে গেছি ভাই ডাকসু চেয়ে।
আর ছাত্রদল ডাকসু কবে চেয়েছে, কোথায় চেয়েছে? ওনারা 500-এরও অধিক নেতাকর্মী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা আমি অবশ্যই আবিদদের কাছ থেকে শুনবো। ওনারা ঢাকা আবিদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে শুনবো। রাজপথে নেমে আবিদ, ইয়ামিন আন্দোলন করেন। যেমনটি বলছিলেন যে আসলে আপনারা ডাকসু চাননি, পাশাপাশি ট্যাগিং ফ্রেমিং এর একটা বিষয় আসছে যে আবারও সেই ছাত্রলীগের মতো আপনারা কি ট্যাগিং ফ্রেমিং করছেন কিনা, সেটাও উনি অভিযোগটি করলেন। দুইটার প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? দেখেন, ট্যাগিং ফ্রেমের কথা যেটা বললেন, আমি তো আপনাকে বলছি, আমি ওপেনলি এখানে বললে গোটা বাংলাদেশকে বলছি, উনি যে সেন্টেন্সগুলো কোট করেছে এবং ওনাকে আমি মিথ্যাবাদী বলেছি যে আপনি মিথ্যা বলছেন, উনি যে সেন্টেন্সগুলো কোট করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যার ফলশ্রুতিতে আমি ভাইকে এই জন্য বলেছি ভিডিও আছে, কিন্তু এই ধরনের কোনো কথা জেনারেল স্টুডেন্টদের সাথে আমার হয়নি। ইয়ামিন আপনার বক্তব্য শুনবো, আপনার বক্তব্য আপনার কাছে আসছি আমি। উনি যেটা বলছেন এবং উনি হচ্ছে যে আপনার এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলে গিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে, জাস্ট উনি ট্যাগিং করছে, উনি হচ্ছে যে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে। আমি বারবার একটা কথাই বলছি, জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণার পরে যেভাবে এই প্যানেল গোটা বাংলাদেশকে চমক দেখিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে চমক দেখিয়েছে একের পর এক, সেই চমককে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বারবার শুধু একটা কথাই বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু চায় না। আরে ছাত্রদল যদি ডাকসু চায় না, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কিভাবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে? আমরা কেন ভয় পাবো? এই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম মোকাবেলা করে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমরা ঘরে ফিরতে পারিনি, এখনো পর্যন্ত রাজপথে রয়ে গেলাম, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ক্রুশাল মোমেন্টকে আমরা লিড করে গেলাম জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে। তাহলে আমরা কেন রাজনৈতিকভাবে কাউকে মোকাবেলা করতে আমরা ভয় পাবো? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে আমাদের অবস্থান ছিল আপোষহীন, এবং এই ডাকসু নির্বাচন যখন তফসিল দিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। তফসিল অনুযায়ী পরবর্তীতে যখন প্রার্থিতা কিংবা প্যানেল ঘোষণার প্রয়োজন পড়ে আমরা গোটা বাংলাদেশকে সেখানে চমক দেখিয়েছি। সুতরাং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জাস্ট হচ্ছে যে আপনার অভিযোগের মধ্য দিয়ে কিংবা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে বিগত সময়ের বিভিন্ন ধরনের হচ্ছে যে ওই আমাদেরকে ছাত্রলীগের ফ্রেমে টেনে আনে। আরে ভাই, বিগত দীর্ঘ দুঃশাসনকে ছাত্রলীগকে মোকাবেলা করলো কে? এই বিগত দীর্ঘ দুঃশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিল বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা মাটিতে হাসিনাকে ফেসিবাদ, এক দফা এক দাবি খুনি হাসিনার পাততে, স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে। গোটা বাংলাদেশের মানুষকে আমরা এই স্লোগানগুলো চর্চা শিখিয়েছি, বাংলাদেশের মানুষকে এই স্লোগানে প্রভাবিত করেছি, যেগুলো করতে গিয়ে আমাদের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করতে হয়েছে। যেই ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতিকে ঘৃণা করে আজকে আমি আপনার এই জায়গায় বসে আছি, সেই ছাত্রলীগের ফ্রেমিংয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা জাস্ট জুলুম স্যার, আর কিছুই নয়। আরেকটি অভিযোগ তিনি করছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের জন্য একদিন পিছিয়ে দিয়েছে বা আপনাদের পক্ষে কাজ করছে, সেটা নিয়ে কি বলবেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পক্ষে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের পক্ষে কাজ করতো, তাহলে এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো হচ্ছে যে বন্ধ করার জন্য বিটিআরসি কর্তৃক নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে, তাও হচ্ছে না। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন কারা এগুলো করছে তাদেরকে চেনে, জানে, বোঝে। প্রতিনিয়ত আমাদেরকে আর কেউ অভিযোগ দিয়েছে আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে, হামিম সম্পর্কে একটা অভিযোগ দেয়, হামিম সম্পর্কে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামিম প্রথম দিন যেভাবে নির্বাচনী আচরণবিধির যে লঙ্ঘনটা তারা টেনে আনে, সেখানে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বলেছে যে এখানে আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো কিছু পাওয়া যায়নি। তো বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, শুধু ওই একটা অভিযোগ দেয়, এরপর আর কোনো অভিযোগ তারা দিতে পারেনি। আর প্রতিনিয়ত আমরা যে আজকে অভিযোগগুলো দিয়েছি কিংবা আগে যে অভিযোগগুলো দিচ্ছি, এগুলো তো প্রমাণিত অভিযোগ। তাহলে আমরা কেন অভিযোগ কেন, যেগুলো সত্য সেগুলো উপস্থাপন করবো না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য? ইয়ামিন, আপনার কাছে জানতে চাই, আবিদ বলছিলেন যে আপনারাও সেই জাতীয়তাবাদী ছাত্রদল যারা দীর্ঘ সময় ফেসিবাদ বিরোধী সংগ্রাম করেছে, তাদেরকেও ছাত্রলীগের ফ্রেমে ঢোকাচ্ছেন, আপনারা তাদেরকেও ট্যাগিং করছেন, সেইটা আসলে কেন? বা সেটা আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে যাদের সাথে দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি তাদের কাছ থেকে আমরা এইরকম আচরণ প্রত্যাশা করি না, যেটা ছাত্রলীগের আমলে আমাদের সাথে করতো। দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলেছি, আমি মিথ্যা বলি নাই। আমি আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলি নাই, আমি কখনো ধোঁকাবাজের কমিটমেন্টও করি নাই। সেই ডিবির রিমান্ডের গারদে দাঁড়িয়ে মুখে
কালো মুখোশ পরিয়ে হাত বেঁধে গজারি লাঠি দিয়ে পিটিয়েছে, সেইখানেও মিথ্যা কথা বলে নাই। জেলখানার অন্ধপ্রকোষ্ঠে সলিটারি কনফাইনমেন্টে রেখেছে, মাসের পরে মাস, 7 মাস সূর্যের আলো বাতাস দেখে নেই, তারপরেও সে মিথ্যা বলি নাই। শেখ হাসিনার সাথে আপোষ করে আজকে বলতে চাই, আবার ডিবির হারুনকে দিয়ে আমার বাবাকে অফার করিয়েছিল আমাকে মুক্ত করে দিবে, মামলা থেকে খালাস করে দিবে, 25 করে গ্রামে 1 আসনের এমপি বানিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। মানি নাই, হার মানি নাই। দেখেন আমি কেন বললাম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন এয়ারে যারা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা আমাকে ভোট দিয়েন না, ডাকসুতে একটা ভোটও দিয়েন না। আর যিনি আমাকে চ্যালেঞ্জ করলেন উনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা ব্যালটে দেন। এই দেখেন কি বলতেছে, প্রশ্ন কেউ করতেছে কিনা, কি প্রশ্ন করলেন যে আপনি কি মনে করেন যে আপনার এটা আচরণবিধি লঙ্ঘন কিনা, এই প্রশ্ন কিন্তু করেছে, এই প্রশ্ন কিন্তু করেছে। উনি কি উত্তর দিলেন? আমার জিএস সম্পর্কে সাংবাদিকরা করেছিল যে মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হচ্ছে। দেখি দেখি দেখি, আমি দেখতে চাই, উনি ভেবেছেন যে যা কিছু করতেছেন মনে হয় কেউ দেখে নাই, অনলাইনে ফুটপ্রিন্ট থাকে। এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের কোশ্চেন যখন অপপ্রচার চালাচ্ছিল তখন সাংবাদিকদেরকে আমি প্রশ্ন বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির রুম এটা, যখন অপপ্রচার চালানো হচ্ছিল তখন আমার বিরুদ্ধে, তখন সাংবাদিক সমিতির সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিল, ভাই এটা বলা হচ্ছে আপনি কি বলবেন? তখন আমি বলেছিলাম যে ভাই আমি আবিদ, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, আমার জন্য আপনি দোয়া করবেন। এটা কি না 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 দেখেন দেখেন আমি আমার কথাটা আপনি শেষ করতে দেন। আপনি যে কথাটা বলছেন শহীদুল্লাহ, যে উনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, উনি কি বলেছেন? উনি কিন্তু স্বীকার করেন নাই যে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি আমি যেটা বলছি সেটা তো শুনবেন। ভাই এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে, এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, শুরুই আপনি মিথ্যা বলেছেন, যেটা হচ্ছে অমর একুশ হলে আপনি বলেছেন। সাংবাদিকরা যখন সাংবাদিক আমাকে ইনস্ট্যান্ট, ওখানে আমি বসা ছিলাম, সাংবাদিক আমাকে যখন বলল যে ভাই এটা নিয়ে আপনার মানে হচ্ছে যে অভিব্যক্তি কি, সেটা হচ্ছে ওইটা যে ওই লাইব্রেরিতে নেওয়া না, এটা হচ্ছে আপনি যে অমর একুশে হলে যাচ্ছেন, এটা কোনো হচ্ছে যে সাংবাদিক অমর একুশে হলে যে গিয়েছেন সেখানে আপনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি বলেছি। একটা স্টুডেন্টের সাথে আমি লাইব্রেরিতে আচরণবিধি লঙ্ঘনের জন্য কিংবা দোয়া চাওয়ার জন্য যাইনি, আমি গিয়েছি লাইব্রেরির পরিস্থিতি দেখার জন্য, ইশতেহারে তুলে আনবার জন্য। আর এখানে আমি সংঘবদ্ধভাবে সেখানে যাইনি, সেখানে আমি সিঙ্গেলি গিয়েছি। এখানে আমি লাইব্রেরিতে গিয়েছি, সেটা অস্বীকার করি না ভাই। ভাই আপনি বলেছেন, একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি এখানে কেন এসেছেন, এখানে না করলেও পারতেন, সেটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেনি, সেটা সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে। বিনিয়ামিন মোল্লা ভাই, আমি আপনাকে এমন ভাবিনি, আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন। না, আপনার সাথে আপনি চরম মিথ্যা কথা বলেছেন। আপনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আপনি বলেছেন অমর একুশে হলে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তো এই ধরনের প্রপাগান্ডা আপনি কেন ছড়াবেন? একটা নরমাল জিনিসকে আপনি কেন আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন? ইয়ামিন, আমরা আপনার কাছে আসবো। আবিদ, তর্ক বিতর্ক আচরণবিধি সেই অবশ্যই আমরা সেগুলো চলতে থাকবে, সেটার মাঝখানে আমরা ডাকসুর যে মূল উদ্দেশ্য সেটাতে একটু যেতে চাই। আসলে ভুল করবেন, অবশ্যই আপনার বক্তব্য শুনবো। ব্যবস্থা নিলে তাহলে ভুল, না হলে ভুল। আচরণবিধি নিয়ে পরস্পর পক্ষ বিপক্ষের অভিযোগ থাকবে, সেটা অবশ্যই আমরা শুনবো। আবিদ, এখন একটু ছোট্ট করে শুনতে চাই, আসলে এই যে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে এবার নির্বাচন করছেন, মাঠে কেমন সাড়া পাচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কি করতে চান, ডাকসুর মূল জায়গা যেটি, মূল উদ্দেশ্য যেটি, সেই জায়গাটাতে কি করতে চান সেটা যদি একটু বলতেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন হলে গিয়েছি, ডোর টু ডোর যাচ্ছি, স্টুডেন্টদের সাথে কথা বলছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছি। স্টুডেন্টরা উচ্ছ্বাসিত এবং হচ্ছে যে অনেক উচ্ছ্বাসিত, সেটা আপনাদেরকে হয়তো বলে বোঝানো যাবে না। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন যে আমার বাবা বলেছে আপনাদেরকে ভোট দিতে, আমার চাচা ফোন দিয়েছে আপনাকে ভোট দেওয়ার জন্য, আমার হচ্ছে যে প্রতিবেশীরা পর্যন্ত আপনাদের দ্বারা প্রভাবিত হয়েছে, তারাও আপনাদের প্রশংসা করতেছে ফোন দিয়ে। সুতরাং ডাকসু কেন্দ্রিক জাতীয়তাবাদী ছাত্রদলের যে সারাটা, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, গোটা বাংলাদেশে পড়েছে, গোটা বাংলাদেশ প্রভাবিত হয়েছে। আমরা সেই সারা বর্তমান যে প্যানেল, আমরা সেটা ফেলতে
সক্ষম হয়েছি। এবং ডোর টু ডোর যখন যাচ্ছি, কোনো স্টুডেন্ট আমাকে, যেমন ওই দিন বিজয় 71 হলে যখন আমি গেলাম, মুজিব হলে যখন গেলাম, স্টুডেন্টরা আমাকে ফুল দিচ্ছে। তারপর হচ্ছে আমরা ফুল দিচ্ছি না, স্টুডেন্টরা আমাকে ফুল দিচ্ছে। কেউ হচ্ছে যে জড়াইয়া ধরছে, বলে যে ভাই আমরা এই পরিবেশটাই তো চাচ্ছিলাম। তো সব কিছু মিলে হচ্ছে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এটা নিঃসন্দেহে। ইতিমধ্যেই আমি তো উল্টা আরও হচ্ছে যে মিডিয়া কিংবা হচ্ছে যে আরও যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে তাদের কাছ থেকে আপনি প্রচারণা অনেকটা এড়িয়ে চলছেন, প্রচার মাধ্যম অনেকটা এড়িয়ে চলছেন। গণমাধ্যম পুরোপুরিভাবে আমি এড়িয়ে চলছি। তো এই অল্পতেই কিন্তু দেখেছেন যে মোটামুটি যেখানেই যাচ্ছে স্টুডেন্টরা বলে যে ভাই আমি আছি তো, আপনার কিসের টেনশন, ভাই আমরা আছি তো, আপনাদের কিসের টেনশন। যেটা সত্যিকার অর্থেই এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, এই ছাত্র রাজনীতির পূর্ণতা পাচ্ছি এই ডাকসুর প্রচারণায়। কারণ আমরা যখন রাজনীতি করতাম, আমাদের সংগঠন থেকে আমাদেরকে নেতা বানানো হতো, সংগঠন কেন্দ্রিক নেতা হতো, কিন্তু জেনারেল স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা খুব কম থাকতো। কিন্তু এখন যখন জেনারেল স্টুডেন্টদের কাছে যাচ্ছি, এখন মনে হচ্ছে যে আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাজনীতিটা করছি। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যেদিন তার সাথে আমি দেখা করে আসছি, পরের দিন তার সাথে আমার লাইব্রেরিতে দেখা হচ্ছে, অথবা শহীদুল্লাহের পুকুর পাড়ে তার সাথে আমার দেখা হচ্ছে, কোলাকুলি করতেছি, এখন বন্ডিংটা বাড়তেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইশতিহারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকটের যে বিষয়টা, একটা আরেকটার সাথে আসলে জড়িত। আবাসন সংকট, তারপর হচ্ছে যে একাডেমিক ভবনগুলোতে ক্লাসরুম সংকট, তারপর হচ্ছে যে টিচার সংকট, এবং টিচার নিয়োগে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় আপনার হচ্ছে যে 1400 প্লাস টিচার নিয়োগ হয়েছে, যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100%-এর মধ্যে প্রায় 64%, যেটার নিয়োগে প্রধান গুরুত্ব ছিল যে আওয়ামী আইডিওলজিকে ধারণ করে কিনা। তারপর হচ্ছে যে আপনার তো এই জায়গাগুলোতে কিছুটা ঘাটতি আছে। তো একাডেমিক আবাসন সংকট, একাডেমিক যে ব্যবস্থা, তারপর হচ্ছে যে টিচার নিয়োগ, টিচার মূল্যায়নের যে ব্যবস্থাটা, তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে কার্জন হল কেন্দ্রিক, আপনি জানেন যে কার্জন হলের এত বড় একটা হচ্ছে যে সায়েন্স ফ্যাকাল্টি, সেখানে আপনার ক্যান্টিন নাই, খাবারের মতো অবস্থান নাই, 10 জন বসে একটা ক্যান্টিনে খেতে পারে না, এমন একটা পরিস্থিতি। তো সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, তারপর হচ্ছে যে মেয়েদের যে বিষয়টা, মেয়েদের যে কালাকানুনগুলো, হচ্ছে যে ডাইনোসর যুগের যে আইনগুলো আছে, একজন মেয়ে ইচ্ছা করলেও তার আইডি কার্ড ধারণ করে আরেকটা মেয়ের হলে যেতে পারে না, ইচ্ছা করলেও অনেক অসুস্থ হইলেও সে রাতে বের হতে পারে না, তারপর হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমের পর কোনোভাবেই ক্যাম্পাস তার জন্য সেফ না। এই যে ধারণাগুলো, আশা করি এই ধারণাগুলো এবং সামগ্রিকভাবে পুরো ক্যাম্পাসকে একটা ডিজিটালাইজড এবং হচ্ছে যে আপনার নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করতে আমরা যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যেই আমাদের ইশতেহার যথেষ্ট প্রশংসিত হয়েছে সর্বমহলে। গতকালে আমি এক হলে প্রচারণায় গিয়ে দেখলাম যে একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করতেছে, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে সেই ইশতেহারটা দেখাচ্ছে, সে লাল কলম দিয়ে প্রত্যেকটা শব্দ ওয়ার্ড টু ওয়ার্ড সে লাল কলম দাগিয়ে পড়ে রেখেছে, এবং বলেছে যে ভাই এগুলো বাস্তবায়ন সম্ভব, এমন না যে অবাস্তবায়নযোগ্য, এগুলো বাস্তবায়ন সম্ভব, এবং এগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে আর ভোট চাওয়ার জন্য আপনাদের আসতে হবে না, স্টুডেন্টরা আপনাদেরকে খুঁজে নেবে। তবে সেটা আমরা বলেছি যে প্রতিশ্রুতি নয়, আমরা হচ্ছে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে এটা অবশ্যই করবো ইনশাআল্লাহ। ইয়ামিন, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তর্ক বিতর্ক অভিযোগে অনেকটা সময় অতিবাহিত করলাম, কিন্তু ডাকসুর যে মূল উদ্দেশ্য, ছাত্রদের জন্য কি করতে চান এবং এবার কতটুকু সাড়া পাচ্ছেন? আমরা জানি যে আপনাদের পূর্বসূরি একজন ভিপি নুরুল হক নূর, আপনাদেরই দলের, উনি হয়তো প্রতিনিধিত্ব করেছেন এর আগে। আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন এবং স্টুডেন্টদের জন্য কি করতে চান, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে শিক্ষার্থীদের ভিতরে যে একটা আমেজ বিরাজ করছে, এটা প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছেন, এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা এখন শিক্ষার্থীদের হাতে। এই যে বিউটি অফ ডেমোক্রেসি, এর চেয়ে ভালো বিউটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আর হয় না। এই যে আমরা বিতর্ক করছি, তর্ক করছি, আজকেও আমরা একটা চমৎকার তর্কের পরিবেশ পেলাম, আমরা কিন্তু এখনো মারামারি লাঠালাঠি করছি না। আমি মনে করি যে হ্যাঁ, এই পরিবেশটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় থাকুক, এটাই হোক। শক্তির হাতিয়ার হবে তীক্ষ্ণতা, শক্তির হাতিয়ার হবে মেধা, শক্তির হাতিয়ার হবে যুক্তি, লাঠি না, অস্ত্র না, পেশি শক্তি না। আর যেটা বললেন যে শিক্ষার্থীদের কাছে গেলেই শিক্ষার্থীরা যেটা বলছে যে ভাই, খুবই ভালো লাগে যে ওনারা আসলে মনে রেখেছেন যে ভাই আপনি ডাকসুর জন্য আমরণ অনশন করেছেন, ফাইট করেছেন, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সংঘবদ্ধ করেছেন, এটা আমরা মনে রেখেছি। হয়তো এইভাবে করে একটা ফাইট না করলে ডাকসুটা হয়তো 11 মাস কেন আরও 11 বছরও হয়তো না। এটাই আমি মনে করি যে আসলে আমি এবং বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন যে শিক্ষার্থীরা আছে, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা যারা আছে, তাদের জন্য সবচেয়ে বড় বিজয়। তবে সাথে সাথে আমি একটা বার্তা দিতে চাই শিক্ষার্থীদেরকে, যে এই যে আপনারা ফাইট করে ডাকসুকে নিয়ে আসলেন,
ডাকসুকে আনার পরে আপনাদের পরবর্তী ফাইটটা হচ্ছে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। যদি সেটি ডাকসুকে যদি প্রভাবিত করা হয় এভাবে করে এবং একটা ম্যানিপুলেটেড রেজাল্ট দেওয়া হয়, অথবা যদি আপনারা ডাকসুকে বানচাল করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের সেই প্রকৃত বন্ধুদেরকে না নিয়ে আসতে পারলে হয়তো আপনাদের ওদের ভবিষ্যতে আবার গেস্টরুম গণরুমের জন্য প্রস্তুতি নিতে হবে। আর যেটা বললেন যে শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কী করতে চাই, দেখেন প্রথম যে কাজটা আসলে করা উচিত বলে আমি মনে করি, বাজেটই কিন্তু আসলে সকল কিছুর মূল। হ্যাঁ, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিন্তু কয়েক হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান হয়েছে। সেই মাস্টার প্ল্যানে অনেক কিছুই কিন্তু বাদ পড়ে গেছে, লাইব্রেরিটাও পর্যন্ত সেখানে ইনক্লুড হয় নাই, অনেক হলের অনেক বিষয় এলোমেলো হয়ে গেছে। আমি মনে করি যে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয়, আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা প্রথমেই এই বাজেটটাকে রিভাইজ করব, ডাকসু সহ শিক্ষার্থীরা যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা এটাকে কারেকশন করব। দ্বিতীয়ত আমরা যেটা মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেটা স্লোগানও আমরা বলি যে ডাকসু ফর চেঞ্জ, নো মোর ডার্টি পলিটিক্স, আমরা আর পূর্ববর্তী সময়ের পেশিশক্তি কালো টাকার রাজনীতিতে যেতে চাই না। এটা কিন্তু মেইন একটা বিষয়, আমাদের সবার প্রাইম কনসার্ন। সেই জায়গা থেকে হলগুলোতে, একাডেমিক এরিয়াতে আমরা ছাত্রদলের মতো একদম কমিটি দিয়ে একটা আধিপত্য বিস্তারের যে একটা রাজনীতি তারা করতে গেছেন, শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছেন, তারা প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা সেটা নিজেরা করব না এবং আমরা সেটা কাউকে করতে দিব না। এবং যেটা বলতে চাই যে এই যে সকল সংকট যেখান থেকে সূচনা হয়, আবাসন সংকট, এইটার 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। এবং এখনও কিন্তু নতুন করে ভাইয়া পলিটিক্স, আবু পলিটিক্স শুরু হচ্ছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা করা, যতদিন না হয় আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং পাশাপাশি আমরা যে আরেকটা যে ভিশন আমাদের, ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। কারণ দেখেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা জাতি গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা এরকম কয়েকটা বিশ্ববিদ্যালয় যদি ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়, খুব বেশি টাকাও যেরকম সরকারের খরচ হবে না, এই শিক্ষার্থীদেরও যে দুশ্চিন্তা, সে কী খাবে পরের বেলায়, কী দিয়ে বই কিনবে, এই দুশ্চিন্তাগুলো কিন্তু তাদেরকে আর করতে হবে না। সেটার ইনিশিয়ালি আমরা যেটা করতে চাই যে শিক্ষার্থীদের পার্ট টাইম জব এবং অন ক্যাম্পাস পার্ট টাইম জব এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা আমরা করছি। আমার মনে করি সেটা খুব কঠিন কোনো কিছু না। এবং আরেকটা জিনিস যেটা আমরা করতে চাই, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে বেকার থাকতে হচ্ছে, হতাশায় অনেকে আত্মহত্যা করতেছে। আবার অন্যদিকে বড় বড় প্রতিষ্ঠান তারা বলতেছে যে যোগ্য লোক পাচ্ছে না। তার মানে কি, এই যে একটা একাডেমি রিলেশনশিপের গ্যাপ, এই যে পাঠ্যক্রম, এগুলোকে তারা সেভাবে করে সাজাচ্ছে না, উপযোগী করবেন। অসংখ্য ধন্যবাদ এই ইয়ামিন মোল্লা, অসংখ্য ধন্যবাদ আবিদুল ইসলাম খান। দর্শক, আপনারা দেখছিলেন দুজন ভিপি প্রার্থী, তাদের যে ইশতেহার, পাশাপাশি তারা কি করতে চান শিক্ষার্থীদের জন্য, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। অন্য কোনো দিন অন্য প্রার্থীদের ভাবনা জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।